এই বিষয়ে আমরা আরো জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্টুডিওতে সহকর্মী শম্পা বিশ্বাস। শম্পা, আপনাকে স্বাগত সান্ধ্যবাজারের আয়োজনে। আমরা এই সান্ধ্যবাজারের আয়োজনের শুরু থেকে কিন্তু সিলেট সুনামগঞ্জে যে বন্যা পরিস্থিতি সেটি দেখছিলাম, একই সঙ্গে কক্সবাজারে পাহাড় ধসের ঘটনায় 10 জনের মৃত্যুর ঘটনার খবরটাও আমরা দেখছিলাম। শুরুতে একটু বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই যে গত বছরও কিন্তু আমরা দেখেছি সিলেট সুনামগঞ্জে ভয়াবহ বন্যা হয়েছে, যেটাকে বলা হচ্ছে যে সেখানকার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। এবছরও বন্যা হচ্ছে। এই যে প্রতি বছর বন্যা হচ্ছে এবং নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে, এখান থেকে ক্ষয়ক্ষতি রক্ষায় সেখানে বাঁধ কেন নির্মাণ করা হচ্ছে না, বা যে প্রকল্পগুলো নেওয়া হয় সেগুলোর আসলে বাস্তবায়ন কতটুকু হয়? মুক্তি, আপনাকে ধন্যবাদ। আমরা কি প্রকল্প নেওয়া হয়েছে সেটির আগে যদি একটু বন্যার ভয়াবহতা নিয়ে কথা বলি, তাহলে প্রকল্পগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটি আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যদি বলি যে এবছর মে মাসে যে বন্যার সৃষ্টি হয়েছিল সেটিরই কিন্তু এখন দ্বিতীয় পর্যায়ে চলছে, অর্থাৎ চলতি বছরেই একবার বন্যা হয়ে গেল। সেই বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আরেকবার সিলেটবাসী বন্যার কবলে পড়লো। এবং শুধু সিলেট নয়, সেখানে সুনামগঞ্জেও কিন্তু বন্যা শুরু হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবার আসি আপনার প্রশ্নে। এই বন্যার রোধে নয়, আসলে বন্যার যেসব ক্ষয়ক্ষতি সেটি কাটিয়ে ওঠার জন্য যেসব প্রকল্প নেওয়া দরকার, এমন প্রকল্প কিন্তু বেশ কয়েকটি ছিল। তার মধ্যে কোনোটির কাজ হয়েছে, কোনোটির কাজ হয়নি, মাঝপথে থেমে গিয়েছে, এমন রয়েছে। আমরা যদি একটু উল্লেখ করি, 2023 সালে 50 কোটি টাকায় সুরমা কুশিয়ারা নদীর 18 কিলোমিটার খনন একটি প্রকল্প নেওয়া হয়। এবং এছাড়া সিলেটবাসীর যে দীর্ঘদিনের দাবি তাদের শহর রক্ষা বাঁধ নির্মাণের, সেটিরও কোনো ধরনের কোনো বাস্তবায়ন হয়নি। পাশাপাশি 2019 সালে সিলেট সিটি কর্পোরেশনের আওতায় একটি প্রকল্প নেওয়া হয়, যেটি বরাদ্দ ছিল 1228 কোটি টাকা। এবং এই প্রকল্প নেওয়ার পরেও সিলেটবাসী কোনো ধরনের কোনো সুফল পাচ্ছে না। তারা প্রতি বছরই বন্যায় ডুবে যাচ্ছে। এতে অর্থনৈতিকভাবে যেমন ক্ষতি হচ্ছে, তেমনি নগরবাসীর যে সব চলতি দিনের ঘটনা, অফিস যাতায়াত, ঘর থেকে বাজারে যাওয়া, বাইরে যাওয়া, সব ধরনের সমস্যায় কিন্তু সিলেটবাসী পড়ছে। পাশাপাশি আমরা বলে রাখি যে অর্থনৈতিক ক্ষতির মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে এই ফসলের যে মাঠ, সেগুলোর ক্ষতি হচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, মাছের ঘের যাদের আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে কিন্তু শুধুমাত্র ভোগান্তি নয়, অর্থনৈতিকভাবেও এসব বন্যার কারণে আমরা দেখেছি যে সেখানকার পর্যটন স্পটগুলো বন্ধ রাখা হয়েছে। এটাও কিন্তু সেই খাত সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছেন তারাও লোকসানের মুখে পড়েছেন। মুক্তির সবসময় কিন্তু বলা হয়ে থাকে বাংলাদেশে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে, এবং সেই অপার সম্ভাবনার একটি জায়গা কিন্তু পাহাড়। সেই পাহাড়ে যখন বৃষ্টি হয়, বন্যা হয়, তখন কিন্তু পর্যটকরা আর সেই পাহাড়ে যেতে ইচ্ছা প্রকাশ করে না। তারা এক ধরনের ভয়ে থাকে যে কখন না জানি সেখানে এক ধরনের দুর্যোগ শুরু হয়ে যাবে। ফলে এই পর্যটন শিল্প থেকেও বাংলাদেশ আসলে পিছিয়ে পড়ছে। এবং এর পাশাপাশি যদি আরেকটি কথা বলি, এই বন্যার কারণে আমরা যখনই দেখি যে বন্যা আসার আগে আমাদের প্রকল্প নেয়ার কথা, যে বন্যা রোধে যেসব করণীয় আছে সেগুলো করার কথা, প্রত্যেকবারই যেটি হয় বন্যার পরে এটি নিয়ে একটি তোড়জোড় শুরু হয় এবং প্রকল্পের কখনো কখনো কাজ শেষ হয়, কখনো হয় না। প্রকল্পের নামে প্রকল্প হচ্ছে, টাকা যাচ্ছে, সুফল কিন্তু মিলছে না আসলে। ফলে যেই চিত্র সেটিই আছে, কোনো ধরনের অবস্থার পরিবর্তন নেই। এবং এই ভোগান্তি কবে শেষ হবে? সিলেটের আজকেই আমরা একজনের কথা শুনছিলাম, তিনি কিন্তু বলছিলেন যে আমরা তো বারবার বাঁধ চাই, সেই বাঁধই তো আমাদের দেয়া হচ্ছে না। যেখানে আমরা জানি যে কি কাজটি করলে এই শহরটাকে রক্ষা করা যাবে বন্যার হাত থেকে, সেই কাজটি তাহলে আমরা কেন করছি না? এই প্রশ্নের উত্তর কিন্তু কখনোই প্রশাসনের কাছ থেকে পাওয়া যায় না। মুক্তি, শম্পা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা অনেক তথ্য জানতে পেরেছি আপনার মাধ্যমে। ধন্যবাদ।